ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র কাব্যগ্রন্থের বা গদ্যাংশের অন্তর্গত নতুন একটি গদ্য আজকে পড়ব। সেই গদ্যটির নাম হচ্ছে আড্ডা। এবং সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে জানতে গেলে আমরা জানতে পারি যে লেখকের জন্ম হয়েছিল 13ই সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে। তিনি একাধারে যেরকম সুদক্ষ লেখক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, সাংবাদিকও কিন্তু তেমনই ছিলেন। আবার বহুভাষিক লেখক ছিলেন তিনি আধুনিক ছোট গল্পের, উপন্যাসের, রম্য রচনার স্রষ্টা ছিলেন। তার সুদক্ষ লেখনী দিয়ে আমরা দেখতে পাই তার যে রম্য রচনাগুলি, তার যে উপন্যাসগুলি, সেগুলিতে বারবার উঠে এসেছে তার সুদক্ষ হাতের পরিচয়, সুদক্ষ লেখনীর পরিচয়। এবং এই সৈয়দ মুস্তফা আলীকে বহুভাষিক লেখক বলা হয় কারণ তিনি মোট 18টি ভাষায় সুদক্ষতার পরিচয় দিয়েছেন তার লেখনীর মাধ্যমে। 18টি ভাষায় তার নখদর্পণ ছিল। কবির বা লেখকের মৃত্যু হয়েছিল 11ই ফেব্রুয়ারি 1974 খ্রিস্টাব্দে। আজকে আমরা সেই সৈয়দ মুস্তফা আলীর লেখা একটি অন্যতম গদ্য পঞ্চতন্ত্র, তার অন্তর্গত যে ছোট একটি গদ্যাংশ আড্ডা, সেটি আজকে পড়ব। আড্ডা কথাটির অর্থ হচ্ছে কথোপকথন। এই গদ্যাংশটা পড়লেই আমরা দেখতে পাবো নানা ধরনের কথোপকথন বারবার উঠে এসেছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো গদ্যাংশে যাওয়ার আগে আমরা একটু সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আরেকটু যদি জানি, তাহলে আমরা দেখব যে সৈয়দ মুস্তফা আলী প্রখ্যাত একজন বাঙালি ছিলেন। এবং সৈয়দ মুস্তফা আলীর একটি পরিচয় পাওয়া যায়, তিনি ভ্রমণকে খুবই ভালোবাসতেন, অর্থাৎ ভ্রমণ করতে খুব ভালোবাসতেন। বলা যায় যে ভ্রমণ পিপাসু হিসেবেও তার একটি পরিচয় রয়েছে। ভ্রমণ কাহিনীর জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার রচনাতে একই সঙ্গে পাণ্ডিত্য যেমন ধরা পড়েছে, তেমনি ধরা পড়েছে রম্যবোধের পরিপুষ্টতা। সৈয়দ মুস্তফা আলী একদিকে যেমন লেখক ছিলেন, তেমনি সাংবাদিক, শিক্ষক, ভ্রামণিক এবং ভাষাবিদও কিন্তু ছিলেন। সৈয়দ মুস্তফা আলী মূলত দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, বসুমতী পত্রিকা, সত্যযুগ পত্রিকা এবং মোহাম্মদী পত্রিকায় কিন্তু বারবার কলম ধরেছেন। এবং তিনি যখন শান্তিনিকেতনে থাকতেন, তখন আমরা দেখতে পাই যে মুস্তাফা এই ছদ্মনামে কিন্তু তিনি প্রচুর বই লিখেছেন, প্রচুর লেখা নিয়ে লিখে গেছেন। এবং তার যদি আমরা গ্রন্থের যে তালিকা, সেটা যদি একটু আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো উপন্যাসের মধ্যে তার বিশিষ্ট উপন্যাসগুলির মধ্যে রয়েছে অবিশ্বাস্য, শবনম, শহর ইয়ার, তুলনাহীনা ইত্যাদি। ভ্রমণ কাহিনী তিনি প্রচুর লিখেছেন, দেশে বিদেশে, জলে ডাঙায়, ভবঘুরে ও অন্যান্য, মুসাফির, বিদেশে ইত্যাদি। রম্য রচনা বা ছোট গল্পের মধ্যে রয়েছে চাচা কাহিনী, পঞ্চতন্ত্র। সেই পঞ্চতন্ত্রের গদ্যের অন্তর্গত আমরা যে আজকের গদ্যটি পড়ব, সেই একটি পঞ্চতন্ত্র কিন্তু একটি ছোট গল্প বা রম্য রচনা। তারপরে আমরা দেখতে পাই যে ময়ূরকুণ্ঠী, টুনি মেম, দ্বন্দ্বমধুর, চতুরঙ্গ, বড়বাবু, দুহারা, সত্যপীরের কলমে, বিচিত্রা, রায় পিথোরার কলমে, যাত্রাপথে ইত্যাদি প্রচুর পরিমাণে রম্য রচনা বা ছোট গল্প কিন্তু লিখেছেন। প্রবন্ধের মধ্যে রয়েছে ধূপছায়া, রাজা উজির, কত না অশ্রুজল, পরিবর্তনে অপরিবর্তনে, বাংলাদেশ, উভয় বাংলা, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, ভাষা, সংস্কৃতি, সাহিত্য। এবং আত্মজীবনীর মধ্যে রয়েছে
দিনলিপি, গুরুদেব ও শান্তিনিকেতন, আর প্রেম। সৈয়দ মুস্তফা আলী নরসিংহ দাস পুরস্কার যেমন পান, তেমনি আনন্দ পুরস্কার পান, 21 পদক পান। তার জীবন সম্পর্কে আমরা একটু পড়ে নিলাম। এবার আমরা মূল গ্রন্থে আসব। দেখো, মূল গ্রন্থে আসার আগে আমাদেরকে জানতে হবে আড্ডা শব্দের অর্থ কি। আড্ডা শব্দের অর্থ হচ্ছে কথোপকথন, অর্থাৎ কোথাও হয়তো গোল টেবিলের মধ্যে 2-4 জন বসে আছে, সবাই নিজ নিজ মতবাদ দিচ্ছে, নিজ নিজের মতামত দিচ্ছে। এখানের যে কথোপকথন সেটাকে আমরা বলি মূলত আড্ডা। দেখো, গদ্যটি আমরা যদি পড়ি, প্রথমেই দেখো বলছে, আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতে দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। এই আড্ডার সম্বন্ধে, এই আড্ডা মানে কথোপকথন, তার সম্বন্ধে সম্প্রীতি মানে হচ্ছে খুব সম্ভবত হয়তো আজকালের মধ্যে কোনো লেখা বেরিয়েছে সেখানে। সম্প্রতি কয়েকটি উত্তম মানে ভালো ভালো লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। মানে আড্ডাকে নিয়ে, এই কথোপকথন নিয়ে বাংলায় যখন সুন্দর সুন্দর লেখা বেরিয়েছে তখনই দেখতে পাওয়া যায় যে ইংরেজিতেও সেই আড্ডাকে টপিক করেই বারবার কিন্তু লেখা চালিয়েছে। চণ্ডী মণ্ডপের ভস্মচাষ এবং জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটমেন্ট অফিসে ঢুকলেন। এখানে দেখো চণ্ডী মণ্ডপের কথা বলা হয়েছে। চণ্ডী মণ্ডপে ভট্টাচার্য, আগে আমরা যেরকম ভট্টাচার্য বলতাম, আগে সেরকম ভট্টাচার্য মশাই এরকম ভাবে বলা হতো। তো সেখান থেকেই, সেই জায়গা থেকেই চণ্ডী মণ্ডপের হয়তো কোনো জায়গা, তার ভট্টাচার্য মশাই, তার একজন প্রখ্যাত হয়তো ব্যক্তি ভট্টাচার্য বাবু, সেই ভট্টাচার্য বাবু এবং জমিদার হাভেলি, জমিদার, ইনি হাভেলি যে জমিদার সেটা তার নামের আগেই লেখক লিখে দিয়েছেন যে জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে, কোট পাতলুন কামিজ মানে সুটবুট হয়ে, জামা কাপড় সুন্দরভাবে সেজে গুজে গটগট করে স্টেটমেন্ট অফিসে ঢুকলেন। স্টেটমেন্টের যে অফিস, সে অফিসে ঢুকলেন। আমার তাতেই আনন্দ হলো। লেখক বলছেন আমার তাতেই খুব আনন্দ হলো, কিন্তু এই সম্পর্কে একটি বিষয় আমার কিঞ্চিত বক্তব্য আছে। কিঞ্চিত শব্দের অর্থ হচ্ছে খুব সামান্য একটি বক্তব্য বা মতামত। বক্তব্য মানেই হচ্ছে মতামত। তাহলে কিন্তু এই সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। কি সেই মতামত? দেখো বলছে, আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই। আড্ডাবাজ আমরা তাদেরকেই বলি যারা সকাল থেকে রাত অবধি বিভিন্ন ছোট ছোট জায়গায় জমায়েত হয়ে কথোপকথন করেন, তারাই হচ্ছে আড্ডাবাজ। তো এই আড্ডাবাজরা বলতে চান যে বাংলার বাইরে নাকি আড্ডা হয় না। বাংলার একটা জায়গা, বাংলা আমাদের যে স্থানীয় জায়গা, সেই জায়গার বাইরে নাকি কোথাও আড্ডা নেই, সেই কথোপকথন নেই, সেই মতামত প্রশ্নের একটি জায়গা নেই। কথাটা ঠিকও ভুলও। কথাটা একদিক থেকে যেমন ঠিক, তেমনই আবার অন্য দিক থেকে ভুল। এবার কেন সেটা তুলনা দেখো, তারপরে আমরা বুঝতে পারবো। বলছে যে তুলনা দিয়ে নিবেদন করছি। দেখো, এই যে বলছে যে বাংলায় নাকি সব আড্ডা আছে, বাংলার বাইরে নাকি কোনো আড্ডাই নেই।
এই কথাটি একাধারে যেমন ঠিক, আবার অন্য ধারে কিন্তু ভুল। এবং তার একটি তুলনা রয়েছে। সেই তুলনা যখন লেখক সৈয়দ মুস্তফা আলী আড্ডা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যে লিখছেন, তখন বলছে কিছু তুলনা দিচ্ছেন কবি। সেই তুলনাটা কেমন তুলনা দেখো। সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা। সিন্ধু নদ, এখানে একটা নদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সিন্ধু। সিন্ধু নদ, এই সিন্ধু নদের যদি আমরা একটু উৎপত্তি জানি তাহলে দেখব যে চীনের দক্ষিণ পশ্চিম যে তিব্বত যে স্বায়ত্ত শাসিত অঞ্চল রয়েছে সেখানে একটি হ্রদ থেকে উৎপত্তি হয় এবং দেখতে পাওয়া যায় যে কাশ্মীরের কিছু অংশ বিশেষ করে দক্ষিণ পূর্ব সীমানা অবধি কিন্তু অতিক্রম করে গেছে। এবং এই সিন্ধু নদীর কিছু আমরা যদি উপনদী দেখতে পাই তাহলে আমরা দেখব যে জাজকার, শতদ্রু, বিপাশা, দ্রাস, ঝিলাম, কৃষ্ণগঙ্গা, শোক, গিলগিট, কাপুল, কররাম এবং গোলাম ইত্যাদি। তো এই সিন্ধু নদীর কথা, এই সিন্ধু নদী মূলত উত্তরের দিকটাতেই আমরা বেশি দেখতে পাই। বলছে সেই জায়গা থেকে যখন উজিয়ে একটা মাছ আসছে, সেটা যখন আমাদের এই বাংলায় ধরা পড়ছে তখন তার নাম দিয়ে দিচ্ছি আমরা কি, পাল্লা। অতি উপাদেয় মৎস্য। এই উপাদেয় শব্দের অর্থই হচ্ছে খুবই গ্রাহ্য বা যেটাকে আমরা গ্রহণ করি, সেই গ্রহণযোগ্য একটি মাছ বা খুব উত্তম একটি মাছ, সেটাকে আমরা বলতে পারি উপাদেয় মৎস্য, মানে মাছ। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ। বলছে যে গঙ্গা, আমাদের যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদী যখন বাংলাদেশে যাচ্ছে তখন তারই নাম হয়ে যাচ্ছে পদ্মা। তো সেই গঙ্গা এবং পদ্মা উজিয়ে যখন একটি মাছ আসছে বাঙালির কাছে, তখন বাঙালি উতলা হয়ে যাচ্ছে, আকুল হয়ে যাচ্ছে সেই মাছ পাওয়ার জন্য। তার নাম হচ্ছে ইলিশ, আমাদের সবার প্রিয় মাছ ইলিশ। খাট্টা মাফ কিজিয়ে মুলুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। আমরা কিন্তু জানি যে হিলসা শব্দের অর্থই হচ্ছে ইলিশ। তাই বলছে যখন সেটি মুলুকে পৌঁছে যায়, মুলুক একটা জায়গার নাম, সেই মুলুকে যখন পৌঁছায় তখন তার সেই ইলিশ মাছের নামই হয়ে যায় কিন্তু হিলসা। অর্থাৎ দেখো, একটা নদী যেরকম উপনদী, শাখা নদী বিস্তার করে, তেমনি একটি মাছ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তখন তার নামের কিন্তু বিকৃতি হয়। এবং সেই নামের বিকৃতি থেকে আমরা দেখতে পাই যে সেই মাছটির জনপ্রিয়তা কতটা, সে কতটা উপাদেয় একটি মাছ, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। তাই বলছে যে এই আড্ডাবাজ শব্দটাও ঠিক তেমনই। আড্ডা এটি বাংলাতেই যেমন বেশি রয়েছে, অন্যান্য জায়গায় আছে কিন্তু কম। তাই এই মাছের সঙ্গে আড্ডার যে একটি তুলনা, সেই তুলনা সৈয়দ মুস্তফা আলী দিয়েছেন। এরপর দেখো কি বলছে, উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশ ভেদে ভিন্ন নাম। যেটা একটু আগেই বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কিন্তু মাছটা তো সেই একই মাছ। যেটা আমরা ভারতবর্ষে যেটাকে ইলিশ বলি সেটা মুলুকে বলে হিলসা, যেটা বাংলাদেশের মানুষ ইলিশ বলে সেটাই মুলুকের মানুষ বলে হিলসা। আবার এই নর্মদার যখন মাছ ধরে পড়ে মাদার,
এই নর্মদা উঠিয়ে যখন ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম হচ্ছে মদার। সেটাও খুবই উপাদেয় মৎস্য, আমরা পড়লাম। আবার সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, সেটাও খুবই উপাদেয় মৎস্য। এখানে দেখো তিনটে জায়গার সেরকম নাম করেছে, তিনটি মাছের নাম করেছে। একটা সিন্ধু নদের কথা বলেছে, সিন্ধু নদের জায়গা থেকে যে মাছটা আসে তার নাম হচ্ছে পাল্লা মাছ। নর্মদা একটি নদী, সেই নদী থেকে সেই নদী যখন ভরত শহরে যাচ্ছে এবং যখন সেই মাছগুলো ধরা পড়ছে তখন সেটার নাম হয়ে যাচ্ছে মদার, এবং সেটাও খুবই উপাদেয় মৎস্য, সেটাও খুবই ভালো মাছ, সেটাও খুব উত্তম মাছ। আবার গঙ্গা পদ্মা উঠিয়ে যখন মাছ আসছে তখন সেই গঙ্গা পদ্মার ইলিশ মাছ মুলুকে গিয়ে নাম ধারণ করছে হিলসা। তাহলে দেখো এই যে বলছে যে উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু, বলছে উপযুক্ত সর্ববস্তু মানে সব মৎস্য সমস্ত কিছুই কিন্তু একটি বস্তু, একই বস্তু, কিন্তু বিভিন্ন নাম, দেশ ভেদে বিভিন্ন নাম। যেরকম আমরা বিভিন্ন দেশকে বিভিন্ন নাম দিয়ে চিনি, সেরকম বিভিন্ন দেশেরও যখন একটি দেশ থেকে আরেকটি দেশে একটা মাছ বা একটি দ্রব্য যখন রপ্তানি হয় তখন সেটার নাম কিন্তু সেই দেশে গিয়ে আলাদা হয়ে যায়। তফাৎ মাত্র এইটুকুই যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদবাকিরা ওরকম ধারা পারেন না। অর্থাৎ আমাদের বাঙালির একটা মাছ, যেটা আমাদের বাঙালির কাছে অতি প্রিয় মাছ, এবং আমরা দেখতে পাই যে সেই মাছটিকে আমাদের যেহেতু খুব স্পেশাল মাছ, আমাদের খুব দেখতে পাই যে আমরা তাকে খুব যত্ন করে রান্না করি, এবং যত্ন করে রান্না করি কি দিয়ে? সর্ষে দিয়ে রান্না করি। কারণ সর্ষে ছাড়া ইলিশের যেন একটা মেলবন্ধন ঘটে না রান্নাতে, এবং সেটাই বলছে যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশকে একটা দেবীর সঙ্গে তুলনা করেছে, সেই ইলিশ দেবীকে যখন পুজো করি বা পুজো দিই, বাদ বাকি দেশে কিন্তু ওরকম ভাবে পারে না। আমাদের যতই নকল করার চেষ্টা করুক, কিন্তু সেই যে ভালোবাসা দিয়ে একজন বাঙালি সর্ষে দিয়ে ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ দেবীকে পুজো করছে, সেই আন্তরিকতার পুজো কিন্তু, সেই ভালোবাসার পুজো কিন্তু অন্যান্য দেশ করতে পারছে না। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবধ করে রসিয়ে রসিয়ে চাঁকতে তারা জানে না। আমরা যেরকম একটা আড্ডা বা একটা টপিক পেলে আমরা ঘন্টার পর ঘন্টা সেটাকে রসিয়ে রসে বসে সেই টপিকটাকে আরো বিস্তার করি, সেরকমই বলছে যে সেই রসিয়ে রসিয়ে কথা কিন্তু অন্যান্য দেশ করে না। অন্যান্য দেশে হয়তো সেই টপিক নিয়ে কথা হলে একটুখানি কথা হয়েই হয়তো থেমে যায়, কিন্তু আমাদের দেশে সেটা, সেই আড্ডাটা হয়তো ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু আমাদের সেই হুঁশ থাকে না। তাই বলছি, দেখো তারা জানে না। অপিচ ভুললে চলবে না, সিন্ধেরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন কি কি উমদা চিজকে বরবাদ করে দিল। বলছে একটা সেই আমাদের যে রান্না, সেই রান্নাকে খেয়ে সিন্ধারা মানে সিন্ধু দেশের মানুষেরা নাক উঁচু করে, নাক সিটকে বলে যে একটা উমদা চিজকে, মানে একটা খুব দামি বস্তুকে এরা বরবাদ করে দিল, এরা খারাপ করে দিল, তাই বলছে। এবং ভৃকুকচ্ছের বা ভরতের জনগণও সিন্ধের রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ করে রোদন করে। বলছে দেখো, ভৃগুকচ্ছের একটা জায়গার আবার নাম পেলাম, তার যে মহাজনরা, তার সেই ব্যবসায়ীরা কি করছে দেখো, সেই সিন্ধু দেশের মানুষের রান্না খাচ্ছে এবং রান্না খেয়ে পাল্লা দিয়ে বলছে আল্লাহ আল্লাহ, এবং তাদের রান্না খাওয়ার পর কি করছে, আল্লাহ আল্লাহ করে তারা তাদের যে ইষ্ট দেবতা আল্লাহ, সেই আল্লাহ আল্লাহ করে কি করছে দেখো, রোদন করছে, কান্না করছে, ক্রন্দন করছে।
দেখো বিভিন্ন দেশে যেরকম বিভিন্ন মানুষ থাকে তেমনি তাদের রুচি, তাদের টেস্ট কিন্তু আলাদা হয়। এবং বলছে দেখো আমরা যে সর্ষে এবং ইলিশের যে মেলবন্ধন, এবং দেখতে পাই যে ইলিশ বাটা আর কাঁচা লঙ্কার সহযোগে ইলিশকে আমরা যখন রান্না করি তখন সেটা আমরা খাই অমৃত স্বরূপ ভাবে। কিন্তু সেই ইলিশকেই আবার সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে যদি আমরা সেটা অন্যান্যদের খাওয়াতে যাই, অন্য দেশের মানুষকে খাওয়াতে চাই, যেমন সিন্ধি, এখানে নাম উঠে এসেছে দেখো সিন্ধি, তারা নাক সেটকায় এবং বলে যে এত দামি জিনিসকে এরা নষ্ট করছে, এরা বরবাদ করছে, এরা খেতে জানে না। এই যে বিষয়, সেই সমস্তটাই কিন্তু কি হচ্ছে, ম্যান টু ম্যান যেরকম ভ্যারি করে সেরকম দেশের সঙ্গে একটু অন্য দেশেরও কিন্তু তুলনা হয়। আমরা ম্যান টু ম্যান যেটা ভ্যারি করে যে চয়েসটা, তার খাবার, তার পোশাক, তার আচ্ছাদন, তার চয়েস, সেরকমই একটা দেশের সঙ্গে আরেকটা দেশের তফাৎ তো থাকবেই। সেরকমই তফাৎ আমরা দেখতে পাচ্ছি ইলিশের ক্ষেত্রে। আমরা বাঙালিরা যেভাবে সুস্বাদু করে ইলিশকে সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে খায়, সিন্ধু দেশের মানুষেরা তাতে কিন্তু নাক সেটকায়। তারা বলে যে কি ওমদা চিজকে বরবাদ করে দিল, মানে একটা দামি বস্তুকে এরা কিভাবে এই সব সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বরবাদ করে দেয়, খারাপ করে দেয়। সেটা যেমন একটি মতামত রয়েছে, সেরকমই আবার বলছে দেখো ভৃগুকচ্ছের আরেকটা জায়গা, ভৃগুকচ্ছ, তার যে মহাজন, সেই মহাজনের সিন্ধির রান্না খেয়ে পাল্লা দিয়ে বলে আল্লাহ আল্লাহ করে রোদন করে, কাঁদে। মানে তাদের রান্না আবার পছন্দ হচ্ছে না, সিন্ধি প্রদেশের রান্না আবার ভৃগুকচ্ছের মানুষের পছন্দ হচ্ছে না। তাই এই যে চয়েস, সেটাই বলছে যে উপযুক্ত সর্বমৎসই একই বস্তু, কিন্তু দেশে বিদেশে বা দেশ ভেদে বিভিন্ন নাম রয়েছে। সেরকমই মানুষ ভেদেও কিন্তু টেস্টের একটা হেরফের লক্ষ্য করাই যায়। এবং বলছে দেখো যে আমাদের দেশে যেরকম রসিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা শুধু আড্ডা মেরে যাই, শুধু নিজেদের মতামত পোষণ করি, সেরকম কিন্তু অন্য কোনো দেশে হয় না। এরপর দেখো বলছে যে কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে, এ যে রস বস্তু এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ। দেখো এই লাইনটা খুবই ভালো একটি লাইন, খুবই একটি ইম্পর্টেন্ট লাইন। কি লাইন দেখো, বলছে কে সেই সূক্ষ্ম নিরপেক্ষভাবে বিচার করবে। এই যে এক একটা মানুষের এক এক রকম চয়েস, এক একটা মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি, এক একটা মানুষের এক এক রকম আচরণ বিধি বা নিয়ম শৃঙ্খলা, সেটা বিচার করবার মতো সেই সূক্ষ্মতে সূক্ষ্ম বিচার কে করবে, সেই সূক্ষ্ম নিরপেক্ষ বিচার কে করবে। এই যে রস বস্তু, বলছে এটা তো রসিক একটা বস্তু, এটার মধ্যে যে রস আছে সেই রসটাকে আমাদের আস্বাদন করতে হবে। এই রস কিন্তু খাবার, যে হয়তো আমরা আখের রস খাচ্ছি বা আপেলের রস খাচ্ছি, সেই রস নয়। এই রসটা হচ্ছে সেই আনন্দ আস্বাদন করে সেই রস, বলছে যে রস বস্তু। এবং আমার মতে ভোজন রসই হচ্ছে, মানে আহারের যে রস, সেই খাদ্য রসই হচ্ছে সর্বরসের রসরাজ, মানে রসের যে রাজা, সেই সর্বরসের রাজাই হচ্ছে ভোজন রাজ বা ভোজন রস। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন, তাই বলছে দেখো কায়রো আরো একটা জায়গা, কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। দেখো এই কায়রো, এটি একটি প্রদেশ, এই প্রদেশের মানুষরা ভাবে তারাই একমাত্র আড্ডা দিতে পারে, আর কোনো শহর, আর কোনো রাজ্য, আর কোনো দেশ সে আড্ডা দিতে পারে না।
কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের বাঙালিরা যেভাবে আড্ডা দেয়, সেই আড্ডা দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক অনেক দেশের মানুষেরই কিন্তু কম থাকে। আমাদের বাঙালিদের মধ্যে সেই রসে বসে থাকার একটা প্রবণতা রয়েছে, এবং সেই রসে বসে থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে তারা ঘন্টার পর ঘন্টা যেমন কাটিয়ে দেয়, সারাটা দিন রাতও কিন্তু সেই আড্ডা মেরেই কিন্তু কাটিয়ে দিতে পারে, তাই তাদেরকে বলা হয় কি আড্ডাবাজ। কিন্তু অন্যান্য দেশে সে আড্ডাবাজরা থাকলেও সংখ্যায় লঘু, সংখ্যায় কম। এবং বলছে যে এই যে বাঙালি, তারা কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে এবং মতামত করে। সেখানে যেমন দেখতে পাওয়া যায় যে কোনো খাবার নিয়ে যেমন আলোচনা হয়, আবার রাজনৈতিকভাবে আলোচনা হয়, খবর নিয়ে আলোচনা হয়, দেশে বিদেশে কি হচ্ছে তা নিয়ে আলোচনা হয়, আবার আমদানি রপ্তানি নিয়েও আলোচনা হয়। অর্থাৎ কোথাও গিয়ে সর্বোপরি যে আলোচনাটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তাই সেই ভোজন রসকে আমরা বলতে পারি রসের রাজা। কিন্তু কায়রোর মানুষরা ভাবে তারাই একমাত্র আড্ডা দিতে পারে, আর কারোর সেই আড্ডা দেওয়ার ক্ষমতা নেই। এই যে সৈয়দ মুস্তাফা আলী বিভিন্ন ভাষার দক্ষতা সঙ্গে সুদক্ষভাবে লিখছেন, সেই সৈয়দ মুস্তাফা আলী নিশ্চয়ই নিজ দেশ থেকে সে 18টি ভাষা অর্জন করতে পারেননি। তিনি বিভিন্ন প্রদেশে গেছে, তাদের আচরণগুলি দেখেছে, তাদের ভাষার ভাবের ভঙ্গি দেখেছে, তাদের কথা বলার ভঙ্গি দেখেছে, এবং সেখান থেকেই তার নিজের মধ্যে দিয়েই কিন্তু সেই ভাষাটা বেরিয়ে এসেছে তার লেখনীর মাধ্যমে। এবং সেটাই বলছে, দেখো যে দেখো যে আড্ডা সম্বন্ধে যে বাঙালির যে দক্ষতা সেটা কিন্তু অনেক কমই রয়েছে। এবং আড্ডা সম্বন্ধে যে একটি উত্তম লেখা বেরিয়েছে বাংলায়, সেই আড্ডা সেই টপিকটা নিয়ে কিন্তু ইংরেজিতেও দেখতে পাওয়া যায় যে হামলা চলেছে। এই হামলা শব্দের অর্থই কিন্তু তাকে নিয়েও লেখালেখি হয়েছে, সেটাই বলা হয়েছে। এবং এই আড্ডাবাজরা বলতে চান যে বাংলার বাইরে নাকি আড্ডা নেই, আর কায়রোর মানুষরা বলছেন যে তারাই একমাত্র আড্ডা দিতে পারে, আর কেউ সেই আড্ডা দিতে পারে না। তাই এখানেই দেখো একটা মতের পার্থক্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ আমরা দেখতে পাই যে এই যে বাঙালি, এই বাঙালি দেখো আড্ডা দেওয়ার বা আড্ডাবাজের কিন্তু কোনো তুলনা হয় না, কিন্তু কায়রোর মানুষ বলছে যে তারাই একমাত্র আড্ডা দিতে পারেন, আর কেউ পারেন না, তারাই সর্বোপরি আড্ডার মহারাজা। কিন্তু বাঙালির মানুষ বলছে তারাই মহারাজা। এই যে মতবাদ, এই যে মত পার্থক্য, এখান থেকেই পার্থক্য দেখতে পাওয়া যায়। সেরকমই পার্থক্য দেখতে পাওয়া যায় খাবার। যেমন আমরা দেখলাম ইলিশের ক্ষেত্রে, যে ইলিশের নামটা পদ্মাতে গিয়ে বা বাংলাতে গিয়ে যেটা ইলিশ হচ্ছে, মুলুকে গিয়ে কিন্তু তার নাম হয়ে যাচ্ছে কি, তার নাম হয়ে যাচ্ছে কিন্তু হিলসা। তেমনই আবার দেখতে পাওয়া যাচ্ছে যে সিন্ধু নদে উঠিয়ে যে মাছটা আসছে তার নাম হয়ে যাচ্ছে পাল্লা, এবং নর্মদা উঠিয়ে যে মাছ আসছে তার নাম হয়ে যাচ্ছে মদার। এই যে একটা পার্থক্য, নামের পার্থক্য, সেই পার্থক্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং খাবার যে রুচিশীলতা, তারও একটি পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। দেখো যে আমরা যেভাবে ইলিশ রান্না করে খাই সুস্বাদু ভাবে, আমাদের কাছে ওটাই সুস্বাদু যে ইলিশ বাটা দিয়ে, ইলিশকে আমরা কি করে খাচ্ছি, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু সেই ইলিশকে আবার সেই রকম ভাবে রান্না করে যদি সিন্ধু প্রদেশের মানুষকে দেওয়া হচ্ছে, তাহলে তারা কিন্তু নাক সিটকাচ্ছে। তাহলে সবকিছু রুচির যেমন একটা পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে, খাবারের যে রান্না করার ধরন তারও কিন্তু একটা পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বাঙালির কাছে
সেটি সঠিক অন্য অন্য দেশের কাছে সেটা সঠিক নাও হতে পারে। তো সেটাই বলছে দেখো, যে আবার সিন্ধু প্রদেশের মানুষরা যে রান্নাটা করে দিচ্ছে সেটা কিন্তু ভৃগু মানুষের কাছে কিন্তু সেটা ঠিক না। তারা তাদের রান্না খেয়ে কাঁদছে, কারণ ভৃগু দেশের বা ভৃগু কচ্ছের মানুষেরা যেভাবে রান্নার তাদের স্টাইল, সেই স্টাইলে তো আর সিন্ধু প্রদেশের মানুষরা রান্না করে দিচ্ছে না। সিন্ধু প্রদেশের মানুষের স্টাইলেই কিন্তু রান্না করে দিচ্ছে। তাই বলছে যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কিন্তু একটি স্টাইল, নিজস্ব স্টাইল রয়েছে। সেরকমই কথোপকথনের মধ্যেও কিন্তু সেই স্টাইল, কিন্তু সেই ভঙ্গি কিন্তু লক্ষ্য করা যায়। এবং সেই যে বিচার, যে কে সঠিক, কে ভুল, কে ঠিক, সেটা বিচার কে করবে, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম, সেই নিরপেক্ষভাবে কেউ যাতে কাউকে দোষারোপ না করতে পারে, যে একতরফা মতবাদ হয়েছে বা মতামত পোষণ হয়েছে। তাই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে মতামত রাখার যে ধরন, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম বা নিরপেক্ষ বিচার করার কিন্তু লোকের অভাব দেখতে পাওয়া গেছে সৈয়দ মুস্তফা আলীর কথায় বা লেখাতে। হ্যাঁ, বলছে কে সেই নিরপেক্ষ বিচার করবে? কেউ নেই সেরকম ভাবে নিরপেক্ষ ভাবে বিচার করার মতো। এই যে রস বস্তু, এই যে একটা বস্তু, সেটার মধ্যে একটা রস আস্বাদন করার একটি রস রয়েছে, যেটি ভোজন রস, সর্বরসের রসরাজ, যেটি সব থেকে উৎকৃষ্ট, সেটা হচ্ছে ভোজন রস। এবং কায়রোর মানুষরা বলছে যে তারাই নাকি আড্ডা দিতে পারে, তাদের কাছে তারাই সর্বশ্রেষ্ঠ, বাঙালির কাছে বাঙালিরাই সর্বশ্রেষ্ঠ। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।